স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, এমনটা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন দেশের আইন শৃঙ্খলার উপরই নির্ভর করছে সরকারের সফলতা ও ব্যর্থতা। তাই নিজ নিজ জেলায় জেলা প্রশাসকদের এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জানিয়েছেন পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রবিবার সকালের রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনীত অনুরোধ জানাচ্ছি। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের। আমাদের দায়িত্ব হলো এই যে টিম, সরকারের যে টিম, এটা নিশ্চয়তা দেও যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব। কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচ্য নয়, সে দেশের নাগরিক, সেই হিসাবে তাকে আমরা রক্ষা করব। এবং আমি এই সরকার তারও সরকার। উল্লেখ করেন, জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের অধিকার, তাই টাকার বিনিময়ে নয়, যে কোনো বয়সে বিনা অর্থে জন্মসনদ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। জন্মসনদ তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটার একটা প্রমাণ। কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে নয়, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্রতী হওয়ার নির্দেশনা দেন ডক্টর ইউনূস। বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে অনেক ভুলভ্রান্তি হয়েছে, তবে তা শুধরে নিয়ে এখন মূল খেলা শুরু হয়েছে। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই, অন্তত এই সময়টুকুতে। আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকবো, যাতে আমি করতে পারি। সবাই মিলেই সরকার স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ছোট কোনো ইস্যু যেন বড় ঘটনায় রূপ না নেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের হাতে অনেকগুলো কাজ, এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসিদের সম্মেলন সম্পর্কে আরও জানবো। আমাদের সঙ্গে সচিবালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিনিয়র রিপোর্টার শাহ ইমন। শাহ ইমন, আপনাকে স্বাগত, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রক্তচক্ষুর কথা আজকে যেটা প্রধান উপদেষ্টা বললেন, সেই রক্তচক্ষুর ভয় কি আদৌ কেটেছে ডিসিদের মধ্যে? কারণ আগেও একটা পক্ষের ছিল, এখনও কি খুব একটা কমেছে? পাশাপাশি ডিসিরা তাদের দাবি দেওয়া সম্পর্কে কি বললেন, একটু যদি বড় করে বলতেন আমাদের কাছে। তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সকালবেলা, প্রধান উপদেষ্টা উনি উদ্বোধন করেছেন তার প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তো এরপরে যে দ্বিতীয় ওই সেশন শেষ হওয়ার পরে ডিসিদের সাথে উনি বৈঠক করেছেন, এবং বৈঠক করে উনি যে সার্বিক নির্দেশনা দিয়েছেন তার উল্লেখযোগ্য কিছু বিষয় আমি আপনাকে তুলে ধরছি। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে উনি যেটি বলেছে যে সারা দেশে যে জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে কাজ করে, মূলত এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিয়ন্ত্রণে রাখা। এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কঠোর নির্দেশনা দিয়েছেন ডিসিদের যে দল যে মতেরই হোক না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে অবনতি না হয়, এবং ব্যক্তিগতভাবে থেকে শুরু করে সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে কেউ যেন কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ কারোর উপরে আক্রমণ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না করতে পারে, এর জন্য কঠোর নির্দেশনা দিয়েছে। এবং আরেকটি বিষয় বলেছে, সেটি হচ্ছে যে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজনের জন্য ডিসিদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই বিষয়গুলি উনি উল্লেখ করে কঠোর নির্দেশনা দিয়েছেন যে আমরা দেশবাসীর কাছে যে অঙ্গীকার করেছি যে সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠানে ডিসিদের যেন সার্বিকভাবে সেইভাবে প্রস্তুত করার জন্য এবং প্রস্তুত হওয়ার জন্য। আরও কিছু বিষয় বলেছেন যে বিশেষ করে জেলা পর্যায়ে যে নাগরিক সুবিধা রয়েছে, সেই নাগরিক সুযোগ সুবিধা, যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, জন্ম সনদ এবং পাসপোর্ট ভেরিফিকেশনের বিষয়গুলো, এই বিষয়গুলো যেন জনদুর্ভোগ বা সাধারণ নাগরিক যেন খুব সহজেই সেবাগুলো পেতে পারে, এর জন্য যত ধরনের প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলি আরও সহজীকরণ করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন ডিসিদের। এবং সবচেয়ে বলেছে যে কোনো ধর্মীয় সংখ্যালঘু যেন কোনো নির্যাতনের শিকার না হয়, রাষ্ট্র যেন তাদের নিরাপত্তার দায়িত্বগুলো নিশ্চিত করে, বিশেষ করে নারী, শিশু এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়গুলোতে সজাগ থাকে
থাকার জন্য ডিসিদের নির্দেশনা দিয়েছেন। আরও একটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ, বিশেষ করে সাধারণ মানুষ যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে, এর জন্য মাঠ পর্যায়ে জেলা পর্যায়ে ডিসিদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে দ্রব্যমূল্য এবং বাজার ব্যবস্থাপনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং সাধারণ মানুষ যেন ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখা যায়, এবং আগামী রমজানকে উপলক্ষেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য উনি সার্বিক নির্দেশনা দিয়েছেন। এরকম আরও কিছু নির্দেশনা দিয়েছেন এবং স্থানীয় সরকার বিভাগগুলোও কিভাবে, যেহেতু এখন জনপ্রতিনিধি নেই, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় প্রশাসনে কিন্তু এখন জনপ্রতিনিধি নেই, যে কারণে ডিসিদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে বলে উনি বলেছেন যে আপনারা আরও বেশি দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। এর পরের সেশনে উসমানী মিলনায়তনে বিকালের সেশনে মূলত এখানে ছিল স্বাস্থ্য এবং শিক্ষা উপদেষ্টা, এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী উনিও ছিলেন। ওনার সাথে দুইটা সেশন হয়েছে, একটি শিক্ষা আর একটি স্বাস্থ্য। তো শিক্ষা সেশনে শিক্ষা উপদেষ্টা ছিলেন, উনিও যে বিষয়টি তাগিদ দিয়েছেন যে সামনে যে আগামী নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার পিছনে ডিসিদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য সেইভাবে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য ডিসিদের প্রতি নির্দেশনা দিয়েছেন। আর আমি যেটা ইমন, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ডিসিরা কোনো কথা বলেছেন কিনা, কিছু জানতে পেরেছেন কেন? ভিতরে আপনাদের আসলে ঢোকার সেই সুযোগটা নেই। ডিসিদের বাইরে বের হওয়ার পরে তাদের কাছে জিজ্ঞেস করেছেন কিনা? তারা তো অনেক ধরনের ক্ষমতাশালী এখন, কারণ কি এখন যেহেতু পলিটিক্যাল পার্টিসগুলো ক্ষমতায় নেই বা স্থানীয় সরকারেও নেই, ডিসিদের হাতে গোটা পাওয়ারটা তাদের হাতে। তারা তো এই জিনিসগুলো নিয়ন্ত্রণে এগিয়ে আসা উচিত। তাদের কাজের কোনো অবহেলা বা এরকম কিছু কোনো প্রসঙ্গ এসছে কিনা আলোচনায়? আচ্ছা, আজকের যে সেশনগুলো ছিল, মূলত এই সেশনগুলো ছিল সরকারের পক্ষ থেকে নির্দেশনামূলক সেশন। আগামীকাল এবং আগামী পরশু দিন যে সেশনগুলি হবে, সেগুলো তো ডিসিরা তাদের যে কিছু দাবি দেওয়া রয়েছে সেগুলো বিষয়ে হয়তো উত্থাপন করবে। তবে দু একটি বিষয় আমরা অসমর্থিত সূত্রে বা আমাদের সাথে ব্যক্তিগতভাবে আলাপচারিতায় ডিসিরা যেটা বলেছে যে তারা কিছু সুযোগ সুবিধা চেয়েছে, যেমন জেলা এসপি, জেলার যে পুলিশ, সেটা ডিসির আন্ডারে নেওয়ার জন্য এই ধরনের একটি দাবি তারা করেছে, এবং তাদের কিছু ব্যক্তিগত সুযোগ সুবিধা এবং জেলার কাজ বাস্তবায়ন করতে গিয়ে যে মাঠ পর্যায়ে তারা কিছু সমস্যার মুখোমুখি হয়, সেই বিষয়গুলিও তারা উত্থাপন করবে আগামীকালের সেশনে, এরকমটাই আমাদেরকে জানিয়েছেন। জি, শাহ ইমন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি সময় দিয়েছেন আমাদেরকে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের কর্মসূচিতে আবারও লাঠিচার্জ এবং জলকামান এবং টিয়ার শেল ব্যবহার করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যাওয়ার পথে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীরা বলছেন দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। বিকেলের দিকে দাবি নিয়ে যখন আন্দোলনকারী শিক্ষক প্রার্থীরা সচিবালয়ের দিকে যান, তখন এভাবেই তাদের প্রতিরোধ করে পুলিশ। ছোড়া হয় টিয়ারশেল, ব্যবহার করা হয় জলকামান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে 11তম দিনের মতো রাস্তায় নামেন আন্দোলনকারীরা। রবিবার সকাল থেকেই শাহবাগে শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও 3টার পর তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন। এর আগে গত সপ্তাহে 2 দিন শাহবাগে জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। আমাদের অধিকার যতদিন পর্যন্ত আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হবে, আমাদের প্রাপ্য সম্মান আমরা যতদিন পর্যন্ত ফিরে না পাবো, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রথম দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, ওদের প্যানেলেও চাকরি 24 ডিসেম্বর ওরা জয়েন করেছে। আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেও এখন আমাদেরকে সুপারিশপ্রাপ্ত থেকে বাদ দেওয়া হচ্ছে। কেন? এই বৈষম্যটা কেন? যতটুকু দেওয়া হয়েছে চার দেয়ালের মাঝে, এই আন্দোলনরত অবস্থায় এখানে মিডিয়ার সামনে অথবা জনসম্মুখে কোনো আশ্বস্ত আমাদেরকে করা হয় নাই। আমরা 11তম দিনেও কিন্তু ক্লান্ত হইনি, তার মানে আমরা আরো 11 বছর আমরা এই ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে থাকতে রাজি। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6531 জনের নিয়োগ বাতিল হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। এই শিক্ষকদের আরও অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদুজ্জামান, আপনি সম্ভবত শাহবাগ মোড়ে আছেন, আমি যদি ভুল করে না থাকি, একটু বলবেন যে তারা সচিবালয় থেকে পুলিশের বাধা পেয়ে তারপরে তারা কি আবার শাহবাগে এলেন কিনা, তাদের সঙ্গে পরবর্তীতে আর কি কথা হয়েছে, বা প্রশাসনের পক্ষ থেকেও আর কোনো বক্তব্য পেয়েছেন কিনা? বারবার তাদের উপর এই জলকামান ব্যবহার হচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। আপনি জানেন যে আজকে সকাল থেকেই তারা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন। এরপরে বিকেল 3টার দিকে তারা সচিবালয় অভিমুখে
রওনা হন। এর মধ্যেই শিক্ষা ভবনের আগে বা সচিবালয় রোডে তাদেরকে পুলিশ বাধা দেয়। তবে তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি করবেন, কিন্তু পুলিশ আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে তাদেরকে তারা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বললেও তারা সেখানে বিশৃঙ্খলা করেছে, যার জন্য পুলিশ জলকামান এবং টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এরপর থেকে আসলে তারা কিন্তু অনেকটাই ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত তারা একত্রিত হতে পারে নাই। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছিল যে পুলিশ সেখানে যারা নারী যারা আন্দোলনরত প্রার্থী ছিল তাদের উপরেও পুলিশ হামলা চালিয়েছে এবং লাঠিপিটা করেছে, তাদের উপর জলকামান করেছে। তারা 11 দিন ধরে যে অবস্থান কর্মসূচি করেছিল, গত বুধবার থেকে তারা আন্দোলন নামে এবং বৃহস্পতিবারে কিন্তু তাদের উপরে লাঠিচার্জ করা হয় এবং তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়। এর ফলশ্রুতিতেই কিন্তু আজকে তারা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পরে তারা সচিবালয় অভিমুখে যায় এবং সেখানেও আজকে তাদের বাধা দেওয়া হয়। তবে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী বলছে আসলে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন না করে তাদেরকে বাধা দেওয়া হয়। তবে তারা বলছে তারা কোনো নারী সহকর্মীদের বা নারীদের উপরে তারা কোনো আক্রমণ চালায়নি। তবে আন্দোলনকারীরা আমাদেরকে বারবার বলেছে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, বিশেষ করে পুরুষদের এবং আমাদের ফুটেজেও আপনি দেখতে পেয়েছেন যে তাদের উপরে কিন্তু জলকামান কিন্তু নিক্ষেপ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা শাহবাগ এবং প্রেস ক্লাব মোড় থেকে ঘুরে এসেছি, তারা কিন্তু একত্রিত হতে পারেনি, শাহবাগে এসেও নাই। আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে তারা যদি আবার একই কর্মসূচি পালন করতে যায় তাহলে কিন্তু এরপর কিন্তু তাদের গ্রেপ্তার করা হতে পারে, কারণ বারবার তারা আসলে এই রাস্তা অবরোধ করে বা জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন পর্যন্ত তারা আসলে কোথাও অবস্থান করতে পারেনি, তবে তারা বলেছেন যে কিছুক্ষণের মধ্যে তারা একত্রিত হয়ে তারা কর্মসূচি ঘোষণা করবে। এবং আমরা এখনও শাহবাগে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এখানে। এখন পর্যন্ত তারা আসলে শাহবাগে এসে পৌঁছায়নি এবং এখন পর্যন্ত তারা একত্রিত হতে পারেনি। তারা বলছেন যে তাদের যে আগের যে 2টা নিয়োগ পদ্ধতি হয়েছে, যে 3য় ধাপের যে তারা ছিলেন, আগের 2টা বৈধ হলে তাদেরটা কেন অবৈধ করা হবে এবং তাদের এই যৌক্তিক দাবি কেন বারবার সরকার তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, এই প্রতিবাদে কিন্তু আজকেও তারা জড়ো হয়েছিল এবং তারা কিন্তু 11তম দিনে আজকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন। এখান থেকে কিন্তু 3টার দিকে আজকে তারা সচিবালয় মুখে গিয়েছিল এবং সেখানেও কিন্তু তারা বাধার মুখে, এবং নারী সহকর্মীরাও যারা ছিলেন তাদের যে প্রার্থী তারাও কিন্তু বলেছেন যে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ যে একটা শিক্ষক যারা আসলে যারা কারিগর তাদের উপরেও আঘাত করা হচ্ছে, এইটা তাদের কাছে খুবই হতাশা এবং তারা ক্ষুব্ধ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত শাহবাগ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ ফরহাদ। আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান জানাচ্ছিলেন শাহবাগ থেকে সহকারী শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে। দেখছেন ডিবিসির নির্বাচিত সংবাদ। 6 দিনের মাথায় নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলো বিআরটিএ। মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বিআরটিএ। সকাল থেকে সিএনজি চালিত অটোরিকশা চালকরা ধর্মঘট করতে শুরু করলে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে বিআরটিএ। তবে চালকদের প্রায় 5 ঘন্টা অবরোধে অচল হয়ে পড়ে ঢাকার অনেক রাস্তা। যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রবিবার সকালে হঠাৎ করেই আন্দোলনে নামেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। মিটারে সিএনজি না চালালে জরিমানা ও শাস্তির বিধানের প্রতিবাদী এই কর্মসূচি। যাত্রী মিটারে যাবি, মিটারে না গেলে যাবো না। আমরা বাধ্যতামূলক মিটারে যাই, সারাদিনে ক্যাশ কিনে যাই, জমা উড়ে 200 টাকা বেতন আরো লস। সকাল 8টার দিকে রামপুরা সড়কে মিছিল বের করেন চালকরা। আন্দোলন ছড়িয়ে পড়ে যাত্রাবাড়ি, মিরপুর, কলেজ গেট সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে। বন্ধ হয়ে যায় প্রধান সড়কের যান চলাচল। ভোগান্তিতে পড়েন নগরবাসী। আমরা মাঝপথে আসি না, মা দিল সিএনজি যাতে দিচ্ছে না। আমরা এখন পাবনায় যাবোটা কি করে? সিএনজি না আসলে তো আমি বাড়ি থেকে আসতাম না, আমি যেভাবেই হোক যাওয়ার ব্যবস্থা করতাম, কিন্তু এখন আমি এখান থেকে কিভাবে যাই? এর মধ্যে জানানো হয় মিটারে না চালালে জরিমানা ও মামলা নির্দেশনা বাতিলের কথা, কিন্তু তাতেও সড়ক না ছেড়ে দাবি তোলেন কোনো মিটারই থাকতে পারবে না গাড়িতে। মিটার দিয়ে গাড়ি চালালে 1-4 জন ধরবে না, আরেক 4 জন ধরবে, একটা ফাইন দেখায় আমাদেরকে মামলা দিবে, হ্যারাসমেন্ট করবে, এটা হবে না। আমরা কি অপরাধ করছি? আমাদের উপরে 50,000 টাকার মামলা, একটা ড্রাইভার 1,000 টাকার মামলা ভাঙাইতে পারে না। সকাল 10:30টার দিকে সড়ক ছেড়ে মিছিল নিয়ে বনানী বিআরটিএ কার্যালয়ে যান চালকরা। সেখানে জড়ো হয়ে ভাঙচুর করেন বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা। ইমার্জেন্সি লোকে আছে, মানে হসপিটাল যাবে, তাদের গাড়ি ছাড়া হবে। সভাপতির কাছে এখন পর্যন্ত পূর্ণ কোনো নির্দেশনা আসে নাই, আমরা এখনো পুরোপুরি ক্লিয়ার ভাবে শুনতে পারি নাই, আপনাদের মাধ্যমে জানতে পারছি। পরে চালকদের একটি দল বিআরটিএ কার্যালয়ে আলোচনায় বসে। ঘণ্টাখানেক পর দাবি মানা হয়েছে জানিয়ে সিএনজি অটো চালকরা সড়ক ছেড়ে দেন। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
ঋণের চড়া সুদ হার, দাম দিয়েও চাহিদা মতো জ্বালানি না পাওয়া আর রাজস্ব বিভাগের হয়রানিতে নাকাল তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এসব অভিযোগ শোনারও যেন কেউ নেই এখন। শিল্প মালিকদের সংগঠনে শীর্ষ পদে বসে আছেন আমলা। চতুর্মুখী সংকটে দিশেহারা উদ্যোক্তারা। নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতের আশ্বাস দিয়ে কয়েক দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু ক্ষমতায় থাকতেই তারা তা নিশ্চিত করতে পারেনি। চড়া দাম দিয়েও এখন শিল্প মালিকরা মানসম্মত জ্বালানি পাচ্ছেন না। এই অবস্থা ঢাকার আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পঘন এলাকা জুড়েই। আমরা গ্যাসের অভাবে কিন্তু এলপিজি দিয়ে, সিএনজি দিয়ে প্যাকেট করার চেষ্টা করছি, এবং গত সরকার আমলে অনেকেই গ্যাস লাইন প্যানে অনেকেই পেয়েছে, যারা পেয়েছে একটা বন্ধ হচ্ছে এগুলি। জ্বালানির অভাবে এমনিতেই কমেছে উৎপাদন সক্ষমতা, তারপরও ব্যাংকের ঋণের চড়া সুদ আর নানা জটিলতায় মিলছে না চাহিদা মতো মূলধনের যোগান। এতে করে আমদানি করা যাচ্ছে না কাঁচামাল, আর এসব কারণে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছে বেশিরভাগ কারখানা। মনিটারি পলিসি প্রচণ্ডভাবে টাইটিং করে দিয়েছে। এই টাইটনিংয়ের কারণে আগে যে শ্রেণীকরণ হতো, একটি কোম্পানি আগে 6 মাস পর্যন্ত যদি কোনো ঋণ থাকলে পরিশোধ করে এটাকে নির্দিষ্ট পর্যায়ে রিস্কেডিউল করে আনতে পারতো, সেটি এখন 3 মাস। 3 মাসের মধ্যে এটিকে ব্যাংক্রাফসি ডিক্লেয়ার করে দেওয়া হয়। এতেই সংকটের শেষ নেই। দেশের প্রধান রপ্তানি খাত প্রাধান্য পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে শুল্কায়ন জটিলতার এখনো সমাধান হয়নি। যখন আমরা আমদানি করে থাকি ফেব্রিক্সগুলো, সুতাগুলো, অ্যাক্সেসরিজগুলো, এয়ারপোর্টের আমাদের অনেক দিন পরে থেকে রিলিজ, ধরেন আজকে একটা মাল চিটাগাং পোর্টে আসলো, এটা অনেক ক্ষেত্রে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যায় কাস্টমস রিলিজ করতে। উদ্যোক্তাদের অভিযোগ, এসব সংকট নিয়ে কথা বলার মতো নেতৃত্বও নেই এখন বিজিএমইএতে। বিজিএমইতে 35 জনের বোর্ড, বাট এখন কাজ করতেছে একজন সরকারি কর্মকর্তা আর হলো মাত্র 10 জন। 10 জনের মধ্যে 2-3 জন অনুপস্থিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নানা সংকটের মধ্যেও চলতি অর্থবছরের 7 মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে $2,355 কোটি। গেল অর্থবছরের একই সময়ের চেয়ে যা প্রায় 12% বেশি। বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার। আরও বেশি করে আমাদের উৎপাদন করা, সেইটা বাড়াতে হবে, এবং সেটার জন্য প্রযুক্তি, দক্ষতা, শ্রমিকদের এগুলি বাড়াতে হবে। এটা হলে আমাদের অনেক সুযোগ রয়েছে। যদিও উদ্যোক্তাদের শঙ্কা, চলমান সংকটগুলো সমাধান না করলে আগামীতে প্রধান রপ্তানি খাতের আয় কমবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, দেশের পুনর্গঠনই এখন বিএনপির মূল লক্ষ্য। একথা জানিয়ে যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জনের উপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতে 31 দফা ও বিভিন্ন ইস্যুতে নানা কর্মসূচির পাশাপাশি জেলা ভিত্তিক কাউন্সিল করছে বিএনপি। রবিবার নড়াইল বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে অংশ নেন দলের জেলার ও কেন্দ্রীয় নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি এই আয়োজনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখন দেশ পুনর্গঠনে জোর দিচ্ছে বিএনপি। বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে। এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশ বিনির্মাণে গণতন্ত্রের বিকল্প নেই। আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশ একটা ভয়ঙ্কর সময় পার করেছে, যেখানে 15 বছর ধরে জগদ্দল পাথর জনগণের বুকে চেপে বসেছিল। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন সবাই গ্রহণ করতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে
নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি, এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ। গাজা অধিগ্রহণের প্রস্তাবের পর এবার ইউক্রেনের উপর নজর যুক্তরাষ্ট্রের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেক চায় যুক্তরাষ্ট্র, যদিও ট্রাম্প প্রশাসনের প্রবল চাপের মুখেও প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গাজা অধিগ্রহণের আবদার জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজাবাসীকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাব তার। এর জেরে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এবার ট্রাম্পের চোখ গ্রাফাইট, লিথিয়াম, টাইটানিয়াম, বেরিলিয়াম ও ইউরেনিয়ামের মতো বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ ইউক্রেনে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সমর্থন ধরে রাখতে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেক চান তিনি। এ সংক্রান্ত একটি খসড়া চুক্তিতে সই করতে কিয়েভকে চাপ দিচ্ছে ওয়াশিংটন, এমন তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। অবশ্য ট্রাম্পের দাবি, ইউক্রেনকে এ পর্যন্ত যেসব সামরিক ও বেসামরিক সহায়তা দেওয়া হয়েছে তার বিনিময়ে খনিজ সম্পদের দাবি অমূলক নয়। যুদ্ধে কিয়েভকে এখন পর্যন্ত যেভাবে ওয়াশিংটন সহায়তা করেছে তা সবার মনে রাখা উচিত। ইউক্রেনের খনিজ সম্পদ থেকে $500 বিলিয়ন পাওয়া উচিত। এই অর্থ ইউক্রেনকে দেয়া প্রকৃত মার্কিন সহায়তার চেয়ে অনেক বেশি। তবে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও এ সংক্রান্ত চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে কোনো বাস্তবিক নিরাপত্তা নিশ্চয়তা নেই। শুধু একটি সম্ভাব্য চুক্তির আওতায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদ রক্ষায় সেনা মোতায়েন করতে পারে, এমন শর্তে এ দাবি মেনে নেওয়া কঠিন। পলিটিকো সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রস্তাবিত চুক্তিকে অর্থনৈতিক ঢাল হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। এর ফলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে তা রাশিয়ার সামনে স্পষ্ট করাই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। কাটছে নারী ফুটবলের জটিলতা। কোচ পিটার বাটলারের অনুশীলনে যোগ দেবেন বিদ্রোহ করা 18 নারী ফুটবলার। অবশ্য এখনই মাঠে দেখা যাবে না সাবিনা, ঋতুপর্ণাদের। 24শে ফেব্রুয়ারি ছুটিতে যাবেন তারা। ফিরে এসে যোগ দেবেন ক্যাম্পে, আর যোগ দিলে আসবেন চুক্তির আওতায়। তবে বিদ্রোহীদের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানালেও পিটার বলছেন, দলে জায়গা পেতে পারফরমেন্সই হবে মাপকাঠি। নানা অভিযোগে গেল 30 জানুয়ারি সংবাদ সম্মেলন করে কোচ পিটার বাটলারের অধীনে ট্রেনিং না করার সিদ্ধান্ত জানায় সাফ জয়ী নারী দলের 18 ফুটবলার। বিষয়টি নিয়ে বিশেষ কমিটি, জিজ্ঞাসাবাদ, সুপারিশমালা উপস্থাপন, এমনকি ফুটবলারদের কাছে দুঃখ প্রকাশ করেন বাফুফে সভাপতি। অবশেষে 17 দিন পর বিদ্রোহ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সাবিনা মারিয়ারা। আমি আজকেও তাদের সাথে বসেছিলাম, তো আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে, মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে। সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। 24 ফেব্রুয়ারি বিদ্রোহ করা 18 ফুটবলার ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে প্রীতি ম্যাচ খেলতে যাবে জাতীয় দল। আর ওই দিন থেকেই ছুটি ঘোষণা করা হবে ক্যাম্পের। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে, ওরা ব্রেকে যাবে, তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। বিদ্রোহ করা 18 ফুটবলারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও পিটার বলছেন, দলে জায়গা পেতে হলে পারফরমেন্সেই হবে মাপকাঠি। আমি মেয়েদের রাখা বা না রাখার কেউ না। বাফুফে ও মেয়েদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে এই ঘটনায় মেয়েরা একটা বাজে উদাহরণ তৈরি করেছে। আমিও তো বাবা, আমারও কন্যা আছে, আমিও বুঝি, কিন্তু আমি পেশাদার, তাই আমার দলে থাকতে হলে পারফরমেন্স দেখাতেই হবে। বাফুফের শর্ত মতে ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরে ট্রেনিংয়ে যোগ দিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করলে ওই দিন থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন উইমেন্স উইং এর চেয়ারম্যান মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। নারী ফুটবলারদের খবর আরও জানাতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান, আপনাকে স্বাগত। শেষ পর্যন্ত যে তারা জয়েন করছে, আমাদের নারী ফুটবলাররা কোন প্রতিশ্রুতি পেল, কোনো আভাস কি পেয়েছেন? যেমনটি বলছিলেন যে শেষ পর্যন্ত জয়েন করছেন, ওনারা জয়েন করবেন এরকম একটা আজকে কিন্তু নারী ফুটবল উইমেন্স উইং যেটা বাফুফে, সেই উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের সঙ্গে আজকে বসেছিলেন মেয়েরা, এবং তার প্রেক্ষিতেই
দীর্ঘ আলোচনার পর তারা রাজি হয়েছেন যে তারা ক্যাম্পে যোগ দেবেন এবং ট্রেনিংয়ে যোগ দেবেন। পিটার বাটলারের অধীনে তারা ট্রেনিং করতে রাজি হয়েছেন। পিটার বাটলারের ট্রেনিংয়ে রাজি না হওয়ার যে শর্ত, সেই শর্ত আসলে তেমন কোনো ভিত্তি নেই বলে কিন্তু তদন্ত কমিটি বা বিশেষ কমিটি যেটা বাফুফের ছিল সেটা উদ্ঘাটন করেছিলেন এবং তারা যে সমস্ত কারণগুলো পর্যালোচনা করে জিজ্ঞাসাবাদ করে একজন করে এবং দলগতভাবে জিজ্ঞাসাবাদ করে পেয়েছিলেন, সেই জায়গায় আসলে নারীদের এই পিটারের অধীনে যোগ দেওয়ার না বা পিটারের অধীনে অনুশীলন না করার কোনো কারণ তারা খুঁজে পাননি। এবং তারপরেও যেহেতু মেয়েরা এটা বর্জন করেছে পিটার বাটলারকে, তারপরে তারা বিভিন্ন অনুরোধ, বিভিন্ন নীতিমালা বা সুপারিশমালা কিন্তু উপস্থাপন করেছিল সেই বিশেষ কমিটি। তার প্রেক্ষিতে সভাপতি নিজে কিন্তু প্রত্যেকটি মেয়ের সঙ্গে আলাদা আলাদা বসেছেন, কথা বলেছেন। সব কিছু মিলিয়ে মেয়েরা আসলে শেষ পর্যায়ে এসে একটা দোদুল্যমান অবস্থায় ছিল। সেখান থেকে আজকে সকালে যখন উইমেন্স উইংয়ের চেয়ারম্যান তাদের সঙ্গে কথা বলেছেন, তখন তারা এগ্রি করেছেন যে তারা পিটারের অধীনে ট্রেনিংয়ে যোগ দেবেন। তবে সেই শর্ত রয়েছে যে ট্রেনিংটা হবে, তারা যোগ দেবেন যেটা ছুটির পর। মেয়েরা একটা দীর্ঘদিন ছুটি চেয়েছে। আর একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে পিটার বাটলার তো বললেন প্রফেশনালিজম দেখিয়েছেন, তিনি পারফরমেন্সকেই তিনি এগিয়ে রেখেছেন। তারপরে একটা কথা কিন্তু বলেছেন যে তিনিও তো সন্তান, তারপরে ওই মেয়েরা যে উদাহরণ তৈরি করলো সেটি আসলে ঠিক হলো না। সুতরাং এই যে টানাপোড়েনটা, এটি কি কাটবে বলে আপনার মনে হয়? এছাড়া আর আসলে ভিতরের অন্য কোনো খবর আপনি জানেন কিনা, আপনি যা রিপোর্টে দিয়েছেন তার বাইরে? সেই জায়গায় একটু বলতে চাই যে যখন আজকে মাহফুজ আক্তার কিরণ অর্থাৎ উইমেন্স উইংয়ের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলি, তার সংবাদ সম্মেলনটি শেষ করার পরে নিচে আসার পরে কিন্তু পিটার বাটলারের সঙ্গে আমাদের দেখা হয় এবং তাকে ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞেস করেছিলাম যে মেয়েরা আসছে, তুমি এটাকে কিভাবে দেখছো। উনি ফার্স্ট অফ অল ওয়েলকাম জানিয়েছেন, বাট তার কথার মধ্যে তার ফিজিক্যাল অ্যাপ্রোচ এবং ভয়েস ডেলিভারিতে কিন্তু একটা নাকোশ ভাব ছিল এবং উনি এটা বলেছেন যে এইটা একটা ন্যাস্টি পরিবেশ তৈরি করেছে এই ঘটনাটা পুরো ক্যাম্পের মধ্যে এবং দেশের ফুটবলের জন্য এটা একটা লজ্জাজনক অধ্যায় হয়ে আছে। তারপরেও যেহেতু আমি একজন কোচ এবং আমি প্রফেশনাল, সে কারণেই আমার পেশাদারিত্বের জায়গা থেকে আমি তাদেরকে ওয়েলকাম জানাই। তবে উনি একটি কথা কিন্তু একটু আভাস দিয়েছেন যে বিশেষ কাউকে হয়তো উনি নিতে চান না। তবে উইমেন্স উইং বলছে যে এই সমস্যাগুলি খুব দ্রুতই নিরসন হবে। প্রয়োজনে আবারও প্রেসিডেন্ট তাবিদ আওয়াল সহ উইমেন্স উইং সহ বা প্রয়োজনে সহসভাপতিদের নিয়ে হলেও আবারও মেয়েদের সঙ্গে বসা হবে। যখন ছুটি কাটিয়ে তারা আসবেন তখন তাদের সঙ্গে বসে যাতে এই যে মানসিক একটা দ্বন্দ্ব থেকে যাবে তাদের মধ্যে, এই দ্বন্দ্বটাকে যাতে নিরসন করা যায়। কারণ উইমেন্স উইং বলছেন কিন্তু একই কথা যে যখন কিনা একসঙ্গে একই ছাদের নিচে থাকা হবে, একই মাঠে খেলা হবে, একটা ফুটবলকে সবাই মিলে লাথি দিবে, তখন যদি সেখানে দ্বন্দ্ব থাকে, মানসিকভাবে মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থেকে থাকে, তাহলে কিন্তু ভালো কিছু আইন আর্ন করা যাবে না। সেই জন্য এই দ্বন্দ্বটাকে নিরসন করার জন্য প্রেসিডেন্ট নিজেই উদ্যোগী হয়ে কিন্তু বসতে চেয়েছেন। উইমেন্স উইংয়ের চেয়ারম্যানের সঙ্গে আজকে তার টেলিফোনে কথা হয়েছে। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ব্যক্তিগত কাজে লন্ডনে রয়েছেন। উনি ফিরে আসলে এবং ছুটি কাটিয়ে যখন মেয়েরা আসবেন তখন তাদের সঙ্গে আবার বৈঠক হবে এবং সেই বৈঠকে আমরা আশা করছি যে এটা নিরসন হবে, এমনটাই বক্তব্য দিয়েছেন। সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে মানসিকভাবে যে মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ গত 17 দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম এবং ব্যক্তিগত পর্যায়ে মেয়েদেরকে নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে। তার প্রেক্ষিতে কিন্তু মাঝে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন মনোবিজ্ঞানী মানে যত কিছু হোক না কেন এই মেয়েদের হাত ধরে তো আমাদের অনেক মানে অর্জন হলো। এরা যেন কোনোভাবে ডিপ্রাইভ না হয়, এদের মাধ্যমে যেন সামনে খেলায় কোনো প্রভাব না পড়ে, এটাও আমরা আশা রাখতে চাই। মুশফিকুর রহমান, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখন। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।